সবকিছু ঠিকঠাক থাকলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে লন্ডনে নেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের বেগম খালেদা জিয়ার চিকিৎসক জেড এম জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন। বেলা ৩টার পরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফ করেছেন। তিনিও জানিয়েছেন আজ রাতের মধ্যে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে এখানে এসে পৌঁছাবে এবং কাল ভোরের মধ্যে বেগম খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স লন্ডন যাত্রা করবে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায় আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আজকে আলোচনার বিষয় রেখেছি লন্ডনে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে। এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং এ বিষয়ে কথা বলতে আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি, তিনি যুক্ত হয়েছেন আমার সাথে। আছেন তারেক রহমান, সদস্য সচিব আম জনতার দল। দুজনকে স্বাগত জানাচ্ছি এবং যেমনটা বলছিলাম যে লন্ডনে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে, আলোচনাটা শুরু করতে চাই আব্দুল ওয়াদুদ ভূঁইয়া আপনাকে দিয়ে। 12 দিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলেই জানা গেছে, যতটুকু আমরা বিভিন্ন মাধ্যমে বা যোগাযোগ মাধ্যমে জানতে পারছি। তাকে নিয়ে দেশের মানুষের আসলে আগ্রহের কমতি তো নেই, বরং দেশের মানুষ অনেক বেশি উদ্বেগের মধ্যে রয়েছে। ঠিক যদি আপনার কাছে জানতে চাই, এখন কেমন আছে বেগম জিয়ার শারীরিক অবস্থা? দেখুন, কেমন আছেন এটা বলার দায়িত্ব আমি দায়িত্বপ্রাপ্ত না, কারণ আমাদের দল থেকে একটা সিদ্ধান্ত দেওয়া আছে যে যাই জানুক মুখপত্র ঠিক করা আছে, ওনারাই বলবেন। তারপর আপনারা যা দেখেছেন যা জেনেছেন আমরা তাই জেনেছি যে আজ মধ্যরাত্রে অথবা আগামীকালকের মধ্যে ওনাকে যুক্তরাজ্যে অর্থাৎ লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ তিনি লন্ডনে যাত্রা করবেন। ওনার সাথে 2 জন বিশেষজ্ঞ ডাক্তার যাচ্ছেন, সংশ্লিষ্ট স্বাস্থ্য বিষয়ক লোকজন বা ব্যক্তিবর্গ যাচ্ছেন সম্মানিত, আরও প্রায় মোট 15 জন একটা টিম যাচ্ছেন। এই অবস্থায় আমরা এটুকু বুঝি যে কোনো মারাত্মক অসুস্থ ব্যক্তিকে আপনার এয়ার অ্যাম্বুলেন্সে বা কোনো এয়ারে জার্নি করতে দেওয়া হয় না। তিনি সে অবস্থাতে ছিলেন না, এমনটাই বিভিন্নভাবে বলা হচ্ছে। উনি 11 দিন ধরে অ্যাম্বুলেন্স আইদার এয়ার অ্যাম্বুলেন্স কোনোটাতেই জার্নি করার কন্ডিশন ছিল না। তো ইনশাল্লাহ বা আলহামদুলিল্লাহ যে ওনার শারীরিক উন্নত হচ্ছে, শারীরিকভাবে উনি ডেভেলপ করেছে, এটা বিদেশি ডক্টর সহ সকলের পরামর্শেই ওনাকে এয়ার অ্যাম্বুলেন্সে জার্নি করার অনুমতি দেওয়া হয়েছে। তো জার্নি করার অনুমতি দেওয়ার মানে হলো উনি আগের থেকে উন্নত এবং এয়ার অ্যাম্বুলেন্সে জার্নি করার উপযোগী স্বাস্থ্যের উন্নতি ঘটেছে, এটাই আমাদেরকে বুঝে নিতে হবে, ধরে নিতে হবে। তো আল্লাহর অশেষ মেহেরবানি যে উনি অন্তত আগের থেকে উন্নত হয়েছে, ডেভেলপ করেছে স্বাস্থ্য, উনি ভালো আছেন আগের থেকে। মানে আমি কেন প্রশ্নটা করেছি জনাব ওয়াদুদ ভূঁইয়া, সেটা হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্নভাবে রিউমার ছড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে। এই গুজবগুলো খুব প্রত্যন্ত অঞ্চলের যে মানুষগুলো যারা দেশনেত্রীকে ভালোবাসেন তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছেন এবং এক ধরনের তাদের মধ্যে কষ্ট কিংবা আতঙ্ক, বিভিন্ন ধরনের চিন্তা কিন্তু তৈরি হচ্ছে। এগুলোকে আপনারা কিভাবে সামাল দিচ্ছেন? আমি তার আগে আপনার ওই প্রশ্নের উত্তর দিয়ে দিই। হ্যাঁ জি প্লিজ। তাহলে উনি যাচ্ছেন, তারেক রহমান সাহেব সবকিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, তিনি অপেক্ষা করছেন। পাশাপাশি কাতারের রাজকীয় অ্যাম্বুলেন্স কাতার সরকার তার রাজ্যে পাঠিয়েছেন। তিনি শুধু আন্তর্জাতিক ব্যক্তিত্বই নন, তিনি বাংলাদেশের এখন এই মুহূর্তে না বেশ কিছুদিন যাবতীয় উনি একটা জাতীয় সম্পদে পরিণত হয়েছেন। বিএনপির একক নেত্রী উনি আর এখন নয়। ওনাকে সকল দল, সকল মত সবাই ওনার জন্য দোয়া করছেন, ওনাকে মানে শ্রদ্ধার জায়গায় রাখছেন, ওনাকে সম্মান ওইভাবে দেখাচ্ছেন। তো
এরকম একটি ব্যক্তিত্ব মানে তার জন্য আমরা সবাই চিন্তিত, গ্রাম তৃণমূলের আপনি যেটা বললেন সবাই চিন্তিত। কিন্তু ভোট বাহিনী বা কিছু লোক যারা বিএনপি এবং খালেদা জিয়াকে পছন্দ করেন না, দেশে একটা বিভ্রান্ত সৃষ্টি করে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চান নানাভাবে, তারা কিন্তু এই ফেসবুকে এআই দিয়ে নানাভাবে নানা উপায়ে মিথ্যা তথ্য দিয়ে নানা গুজব ছড়াচ্ছেন। এতে করে সাধারণ মানুষ আপনার বিভ্রান্ত, যাদের কমন মানে ধরেন যাদের হয়তো এতটুকু মানে ইয়ে নেই, সেন্স নেই যে আমরা একটা স্ট্রিম মিডিয়াকে ফলো করা দরকার। আমরা অনলাইনে ফেসবুকে যা দেখি এর পরিচয় কি, পরিচয়টা না জেনে ওই সংবাদ বিশ্বাস করার মতো শক্তি অনেকেরই নেই, ক্ষমতা নেই, দূরদর্শিতা নেই। যার জন্য যারা বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে ভালোবাসেন না তেমন মানুষও বিভ্রান্ত হচ্ছেন, ভালোবাসেন না এমন মানুষও এখন তার জন্য দোয়া করছেন। অতএব এই যে গুজব যারা রটাচ্ছে এদের ব্যাপারে শুধু বিএনপির উদ্যোগ নেওয়া বড় কথা নয়, কি করবে, কারণ এটা এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম যে এটাকে ট্যাকেল করতে হলে এই যে ৭১ টিভিতে যে একটা অ্যাপস দিয়ে ধরে দিচ্ছেন যে এই পোস্টটা ফেক, এই পোস্টটা সঠিক নয়, এরকমভাবে প্রত্যেকটি টেলিভিশনেরই আপনার এরকম একটা যদি প্রচার মানে সকলেরই আসলে সচেতনতার প্রয়োজন যদি চালায় যে এই পোস্টটা ফেক বা এটা সঠিক, এই যাচাই বাছাই করার যেহেতু অ্যাপস এবং অপশন আছে, সেটা স্ট্রিম মিডিয়া থেকে যদি এটা হয় তাহলে এটা অত্যন্ত কার্যকর হবে। অবশ্যই বিএনপির মিডিয়া সেল থেকেও এরকম একটা ব্যবস্থা নিতে পারে এবং নেওয়া যাবে। মানে সেটা আমি সেটাই আপনাকে আসলে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে বিএনপির মিডিয়া সেল কিংবা জিয়া সাইবার ফোর্স বা সাইবার ফোর্স কাজ করছে, তারা কি আসলে এই ধরনের গুজবগুলো কিংবা জাতিকে বিভ্রান্ত করছে এমন বিষয়গুলো কি তারা ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে কিনা? তারা চেষ্টা করছে, তারা কাউন্টার দিচ্ছে, তারা সত্য ঘটনা তুলে ধরছে, একটা ভুল মিথ্যা গুজবের বিরুদ্ধে তারা কাউন্টার পোস্ট করছে, যার কারণে আমরা সঠিকটা পাচ্ছি। তো অনেকে তো এটা পায় না। তো আমার পরামর্শ হবে যে আমাদের দলীয় অথবা নির্দলীয় অথবা সমাজের যারা কাজ করে সমাজ উন্নয়নের জন্য অথবা মিডিয়া জগতে যারা কাজ করে তাদের প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত আসলে নিজেদের সচেতনতার জায়গা থেকে কোনটা ফেক অবশ্যই এটাকে ফাইন্ড আউট। জনাব তারেক রহমানের কাছে আমি চলে যেতে চাই। জনাব তারেক রহমান, আপনি জানেন আমরা আসলে প্রথমে এই অংশটুকু বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়েই কথা বলতে চাই। তিনি কিছুদিন আগে প্রথমে যখন ছাড়া পেলেন, এতদিনের কারাবাসের পর তিনি তার পুত্রের সাথে দেখা করতে লন্ডনে গেছিলেন, তিনিই গেছিলেন প্রথমে, এবং সেই সময়ও জনাব তারেক রহমানের দেশে ফিরে আসার ব্যাপারে বিভিন্ন ধরনের এমবার্গো ছিল এবং তিনি ফিরে আসতে পারেননি। নেটিজেনরা এই মুহূর্তেও একটা কথাই বলছে যে মায়ের ঠিক এই সময়ে, মায়ের একেবারে সংকটাপন্ন অবস্থাতে তিনি যখন মানে আছেন কি নেই এই প্রশ্ন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, তখনও তারেক রহমান সাহেব দেশে আসছেন না। তিনি কেন দেশে আসছেন না, এটি আসলে প্রশ্নটা করতে চাই এ কারণে যে জনাব তারেক রহমান কিছুদিন আগে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে তার দেশে ফিরে আসাটা আসলে এই মুহূর্তে একক নিয়ন্ত্রণাধীন নয়, তার পেছনে অনেক কারণ আছে। আপনি কোনো কারণ দেখেন কিনা? আপনার দৃষ্টিতে কোন ধরনের কারণ ধরা পড়েছে তারেক রহমান? জি, অনেক ধন্যবাদ। বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা থেকে আমি শুরু করতে চাই একটু, তারপরে ওই আলোচনায় যাই। বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা, চিকিৎসকের যে বক্তব্য আপনারা যদি খুব মন দিয়ে শোনেন, একটা পয়েন্টস আছে, উনি যে অবস্থায় ভর্তি হয়েছিলেন সেই অবস্থা থেকে উন্নতি হয়েছে, ১ নম্বর পয়েন্টস। ২ নম্বর পয়েন্টস হলো অবনতি হয়নি। ৩ নম্বর পয়েন্ট হলো তিনি চিকিৎসা যেটা দেওয়া হচ্ছে সেটা রেসপন্স করছেন। তো এই সবগুলো বিষয়ই আমাদের আশা ব্যঞ্জনা তৈরি করছে যে উনি রিকভার করবেন, যে লাইফ সাপোর্ট প্রয়োজন হচ্ছে তার বিভিন্ন অর্গান সক্রিয় রাখার জন্য সেগুলো একসময় প্রয়োজন হবে না, ডায়ালাইসিস প্রয়োজন হচ্ছে সেটা একসময় প্রয়োজন হবে না। এবার আসি যে এই বিষয়ে যারা গুজব ছড়াচ্ছে তারা কেন ছড়াচ্ছে আমরা জানি, তারা একটা আনস্টেবল সিচুয়েশন চাচ্ছে।
তো এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসবেন কি আসবেন না এই বিষয়ে এমনভাবে তারা একটা ন্যারেটিভ দিচ্ছে যে উনি হয়তো বা ভয় পাচ্ছেন অথবা তিনি নিজের জীবন নিয়ে ভয় পান। তাহলে আমি আপনাকে একটা বিষয় বলি, যদি পরিকল্পনা এরকম থাকে যে বেগম জিয়া ওনাকে লন্ডনে নেওয়া হবে চিকিৎসার জন্য, যদি এরকম পরিকল্পনায় থাকে, ধরেন কালকে নেবে, তার আগে যদি আরও 2 দিন আগেই নেওয়ার চেষ্টা করতো, শারীরিক দুর্বলতার কারণে যদি নিতে না পারে, তাহলে এইরকম যদি একটা দ্বিধার মধ্যে থাকে যে ওনাকেই ওনার সন্তানের কাছে নিয়ে যাওয়া হবে, তাহলে কি তারেক রহমানের দেশে আসা প্রাসঙ্গিক? তাই নয় যে ওনার মা কালকেই যাচ্ছে, লন্ডনে নেওয়া হচ্ছে চিকিৎসার জন্য, তাহলে উনি কি একদিন আগে দেশে আসা প্রাসঙ্গিক? এইভাবে একটু ভাবেন বিষয়টা। তো যার সন্তান, যার মা, তাদেরকে নিয়ে অন্য মানুষরা নিজেদের মতো করে গল্প সাজাচ্ছে। এই গল্প যারা সাজাইছে তারা যত বিজ্ঞই হোক, জনগণের কাছে একটা তাদের তৎপরতা দৃশ্যমান হয়েছে যে এটাকে তারা পলিটিক্যালি ইউজ করতে চাচ্ছে। তাহলে কারো হলো পৌষ মাস, কারো মানে সর্বনাশ, কারো হলো এই বাড়িতে আগুন লাগছে, ওখানে গিয়ে কেউ আলু পোড়া দিয়ে আলু খেতে যাচ্ছে। যারা এই গুজবগুলো ছড়াচ্ছে, যারা ভিন্ন ন্যারেটিভ তৈরি করছে, দেশের মানুষ জানলো এরকম সংকটেও তারা এই পচা কাজটা করছে। তারা এই পচা কাজটা করছে যে এক ধরনের রিউমার ছড়াচ্ছে, এক ধরনের গুজবের আশ্রয় নিয়েই শেষ পর্যন্ত তারা মানে জনাব তারেক রহমানের দেশে ফেরার বিষয়টিকে নিয়েও তারা এক ধরনের রাজনীতি করার চেষ্টা করছে, এমনটাই। আমি এই অংশে আরো একটা প্রশ্ন করতে চাই জনাব ওয়াদুদ ভূঁইয়া আপনাকে, সেটা হলো যে এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আরো প্রায় 36টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। মানে ঠিক এই অবস্থার মধ্যে বিএনপি দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে, মানে প্রার্থীও ঘোষণা করে দেওয়া হচ্ছে। তার মানে কি নির্বাচনটাকে বিএনপি আসলে খুব বেশি চ্যালেঞ্জিং মনে করছে এই অবস্থার মধ্যেও? চ্যালেঞ্জিং না, নির্বাচনী এবং সাংগঠনিক কার্যক্রম যথারীতি চলছে। নির্বাচন কার্যক্রম চালানোর জন্য বা সাংগঠনিক কার্যক্রম চালানোর জন্য বিএনপির যে স্বাভাবিক সাধারণ অর্গান আছে সেটা কাজ করছে। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার এই অবস্থা এবং এটাকে নিয়ে কাজ করার জন্য ওনার পুত্র তারেক রহমান, ওনার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান সহ আমাদের যারা অন্যান্য ডক্টর আছেন তারা কনসার্ন, তারা এই কাজে ব্যস্ত আছেন। অতএব নির্বাচনের গতিতে চলবে। কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যে যে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন, আমি না বলে, তারেক রহমান না বলে, মির্জা ফখরুল না বলে অন্যান্য দলগুলো বলছে যে বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে ইলেকশন পিছিয়ে দেওয়া দরকার। এক্স্যাক্টলি, আমি এই প্রশ্নটা পরে করব, এখন এই প্রসঙ্গটা আপনি না, আমি এই প্রশ্নটা করতেই চাই। অবশ্যই একটা বিরতি নিতে হবে জনাব ওয়াদুদ ভূঁইয়া, একটা বিরতি নিতে হবে জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং তারেক রহমান। আমি একটা বিরতি নিয়ে ফিরে আসি। আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা একটা বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছি। লন্ডনে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে, বিষয়টি নিয়ে কথা বলছিলাম এবং এর সাথে বিভিন্ন প্রাসঙ্গিক যে বিষয়গুলো রয়েছে নির্বাচন নিয়ে সেই আলোচনাগুলো চলছে আমার অতিথিদের সাথে। আজকে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং তারেক রহমান আমার সাথে অতিথি হিসেবে আছেন। জনাব তারেক রহমান, আমরা যেটা বলছিলাম নির্বাচন নিয়েই আমরা আলোচনার মধ্যে চলে গেছি, কাজে আমি এখন নির্বাচন নিয়ে আলোচনা করতে চাই। সেক্ষেত্রে নিবন্ধনের দাবিতে অনশন করেছেন আপনি, এর আগেও আমার সাথে একটা অনুষ্ঠানে আপনি বলেছেন যে হ্যাঁ সেদিন আশ্বাস দেওয়া হয়েছে 7টি দলকে যে নিবন্ধন নিয়ে পুনর্বিবেচনা করা হচ্ছে, এমনটা বলা হচ্ছে। আজ কি খবর, সর্বশেষ কি খবর নিয়ে এসেছেন, কোনো সুখবর আনতে পেরেছেন কিনা জনাব তারেক রহমান? জি, সুখবরের আগে বলি, আমরাই মনে হয় একমাত্র দল যে দলকে নিবন্ধন দেওয়া না হোক এরকম জোর দাবি করা হয়। মানে একটা গ্রুপ যারাই হোক তারা খুব করে চায় আমাদেরকে নিবন্ধন না দেওয়া হোক। এমনকি অনশনের সময় বলেছে আমি যেন অনশন করতে করতে ওখানেই মরে যাই। তো কোনো একটা দল নিবন্ধন চাইতে পারে, কিন্তু
সংঘবদ্ধভাবে অন্য একটা দল চাইবে যে সে নিবন্ধন না পাক, এটা একটা অদ্ভুত বিষয়। আজকে নিবন্ধনের বিষয়ে আমরা সকালবেলায় ঘুম ভেঙে দেখলাম নিউজ হয়েছে যে সচিব মহোদয় বলেছেন আমরা নিবন্ধন পেতে যাচ্ছি, তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। নিউজটা এরকম, আমজনতা দলকে নিবন্ধন দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এভাবে আসছে নিউজটা। তো এটা দেখে আমরা সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনে গেলাম, সরাসরি আবার সচিব মহোদয় তার মুখ থেকে আমরা শুনলাম, একজন কমিশনারের মুখ থেকে শুনলাম। তো তারা বলেছে আজকে বিজ্ঞপ্তির জন্য গণমাধ্যমে তারা তাদের নিবন্ধন দেওয়া নীতিগত সিদ্ধান্তের বিষয়টি যে পাঠাবে, কোনো যদি বিরোধিতা না থাকে বা কোনো আপত্তি না থাকে তাহলে আমরা নিবন্ধন পাবো, এই বিষয়ে সিদ্ধান্ত আর কি এটাই। আর আমরা তো প্রজাপতি মার্কা আমাদের নিবন্ধনের জন্য, আপনারা প্রজাপতি চেয়েছেন, হ্যাঁ সেটা জানি, কিন্তু এই যে বিভিন্ন কোনো তরফ থেকে বা কোনো দিক থেকে যদি কোনো রকমের অভিযোগ আসে সেটি তারা ভেবে দেখবে, আবারও এই শর্ত কেন? না, এটা নির্বাচন কমিশনের নিবন্ধন প্রদানের একটা নিয়ম। যেমন এনসিপি যখন নিবন্ধনের বিষয়ে আসলো তখন গণবিজ্ঞপ্তি আকারে আসলো যে এনসিপি, মার্ক্সবাদী জাসদ এবং ডেস্টিনির একটা প্রতিষ্ঠান তারা নিবন্ধন পাবে। তো এরকমভাবে ধরেন আমার যদি কোনো বড় প্রতারণা থাকে, হ্যাঁ, যে প্রতারণা অথবা এমন কোনো গ্রুপকে আমরা ঠকিয়েছি এরকম যদি হয়, কোনো অভিযোগ যদি থাকে তাহলে এটা ওরা শোনে নির্বাচন কমিশনে যে তাদেরকে আপনাদের বিষয়ে এই অভিযোগ, ধরেন আমার বিষয়ে কোনো অভিযোগ পেলে আমাকে বলবে যে আপনার বিষয়ে অভিযোগ পেয়েছে, আপনার বক্তব্য কি, বক্তব্য সন্তোষজনক হলে তারা করবে। যেমন ডেস্টিনির ক্ষেত্রে 43 লক্ষ গ্রাহকের অর্থ আত্মসাৎ করেছে, ওদের গ্রাহকরা মনে করেছে ডেস্টিনি যদি রাজনৈতিক ময়দানে আসে তাহলে তাদের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আরো কমে যাবে। সে জায়গা থেকে তারা অভিযোগ দিয়েছে, এটাকে আমলে নিয়ে এটাকে পোস্ট করেছে আর কি ইলেকশন কমিশন। এরকমই বিষয় আর কি, এটা তাদের নিয়ম যে ফাইনালি নিবন্ধন দেওয়ার আগে একটা বিজ্ঞপ্তি ছাড়ে যে আপনাদের কোনো ক্লেম থাকলে আপনারা জানান, ক্লেম থাকলে জানাবে, আমরাও ফেস করব। আর যদি এরকম হয় যে কোন রাজনৈতিক দলের আমরা সমালোচনা করি, তা রাজনৈতিক কাজে তো সমালোচনা করা, এগুলো কোনো ক্লেম না, এটা অন্যরকম একটা বিষয়। যেমন আমার নামে যদি কারো কোনো নিবন্ধিত দল থাকে তাহলে তারা ক্লেম করবে এই নামে তো আমাদের দল আছে, একই রকম নাম আপনারা দিয়েন না, এগুলো এরকম প্রতীকের মতোই অবস্থা হবে। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে নির্বাচন কমিশন বিষয়টা আপনাদেরকে নিবন্ধন দিবে সেই আশ্বাস দিয়েছে, তারপর আবার যদি কোনো অভিযোগ পায় সেটা খতিয়ে দেখবে, সেই ধরনের আশ্বাস না, এটা হলো আমি আপনাকে বলি নিবন্ধন যখন সিদ্ধান্ত হয় নিশ্চয়তা, একেবারে নিশ্চয়তা। আমি বলি নিবন্ধন যখন ফাইলটা ওঠে যে এই শর্তগুলো পূরণ করা হলো, এখন এগুলো কমিশনের কাছে যাবে, তখন 5 জন কমিশনারের মধ্যে 3 জন কমিশন নিবন্ধন দেওয়ার জন্য অনুমোদন দেয় যে এই দলকে নিবন্ধন দেওয়ার জন্য আমরা মানে হলো নীতিগত সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত নেওয়ার পরে আরপিওর নিয়ম আছে যে এটা গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিতে হয় যে আমরা এই দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, তো এই বিজ্ঞপ্তির পরে নির্দিষ্ট সময় পার হওয়ার পরে গ্যাজেট আকারে পাস হয়। ওকে, এখন আমাকে একটু বলবেন যে এই যে নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে বা একটা রাজনৈতিক দল তার কর্মকাণ্ড শুরু করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দরকার, বিভিন্ন এলাকাতে কমিটি এবং প্রত্যন্ত এলাকাতে নিজেদেরকে ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারগুলো, অফিস অনেক কিছু ব্যাপার আছে না একটা রাজনৈতিক দলের, আম জনতার দল সেগুলো কি পূরণ করতে পেরেছে সে সমস্ত ক্রাইটেরিয়া? জি, আমরা যখন নিবন্ধনের জন্য আবেদন করলাম 100টা উপজেলা কমিটি লাগবে এবং অফিস লাগবে, আমরা জমা দিয়েছি 108টা, আর জেলা লাগবে হলো 20টা, আমরা জমা দিয়েছি 34টা জেলার অফিস কমিটি তথ্যগুলো। তারা যেটা ভুল করেছে, আমার 34টা জমা দেওয়া থাকলেও তাদের 22টি লাগবে না, 22-এ তারা 22টি ভিজিট করেছে, এই 22টির মধ্যে 20টি সঠিক পেয়েছে, 2টা সঠিক পায়নি। তাদের উচিত ছিল আমি যে 34টি দিয়েছি 34টা ভিজিট করা, সেখান থেকে 22টি পাই কিনা, তাদেরই এটা ভুল, এটা তারা স্বীকার করেছে। আমরা 108টি দিয়েছি না, ওরা যেটা করেছে 100টি ওরা সঠিক চাই, ওরা 100টি ভিজিট করেছে, 108টিতে যায়নি। পরে আমরা প্রথমবার দেখলাম ওরা মাত্র 36টি ভিজিট করেছিল, পরের বার তারা 82টা ভিজিট করলো দ্বিতীয় তদন্তে, তৃতীয় তদন্তে তারা 66টি তদন্ত করেছে, অর্থাৎ তারা কখনোই 100টিতে যায়নি।
পরে আমরা যখন এই ভুলগুলো ধরলাম, ভিডিও ছবি প্রমাণগুলো দিলাম, তখন তারা বললো তাহলে ভুল হচ্ছে, আমরা আবারও তদন্ত করে বা আবারও ভিজিট করে তারা দেখবেন। তখন আমাদের লাগতো 67, আমরা তখন জমা দিলাম 82টি। আচ্ছা, ওকে ফাইন। মানে আপনারা প্রয়োজনের তুলনায় বেশি দিয়েছেন, কিন্তু তারা সেই জায়গাগুলো প্রপারলি ভিজিট করেনি। আমার কাছে কিন্তু বিরতির আরেকটা সময় হয়ে গেছে, আমি প্রশ্নের উত্তরটা নিয়ে যেতে পারবো না, কিন্তু প্রশ্নটা আমি রেখে যেতে চাই জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া আপনার কাছে। সেটি হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, তার মধ্যে নারীর সংখ্যা হচ্ছে 10 জন। কেন নারীদের সাথে এই বৈষম্য আপনারা করেছেন? একটা বিরতির পরে আমি অবশ্যই এই প্রশ্নের উত্তর জানবো। দর্শক থাকুন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যার সাথে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। লন্ডনে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে, আলোচনা করছিলাম। সেই আলোচনার ধারাবাহিকতাই আসলে নির্বাচন প্রসঙ্গে আমরা এসেছি, এবং যাওয়ার আগে, বিরতিতে যাওয়ার আগে আমি জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া আপনাকে একটি প্রশ্ন রেখে গেছিলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপির মধ্যে নারী রয়েছেন 10 জন। নারীর প্রতি বৈষম্য হয়ে যাচ্ছে নাকি নারী নেতৃত্ব আপনারা তৈরি করতে পারছেন না? একটা প্রশ্ন, খুব সংক্ষেপে উত্তরটা দিবেন, কারণ এরপরে আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে, সময় কম। দেখুন, নারী নেতৃত্ব আর পুরুষ নেতৃত্বের বিষয় না। আমরা বিএনপি সবসময় নারীদেরকে অগ্রাধিকার দিতে চাই, নারীর থেকে লিডারশিপ তৈরি করতে চাই, কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। আমরা বা বিশেষ করে এবার আমরা বিভিন্ন সময় মাঠ জরিপ করে আমাদের দল থেকে নমিনেশন দেওয়া হয় যে মাঠে কার কি অবস্থা, কেমন, সে জিতে আসতে পারবে কিনা, লড়াই করতে পারবে কিনা। এই সকল বিবেচনায় দেখা গেল যে অনেক আসনেই, বেশিরভাগ আসনে নারীদের ওই অবস্থানটা নাই। সেই কারণে আমরা যেই নারীদেরকে পাই তাদেরকে আমরা দেই, উপযুক্ততা মিনিমাম উপযুক্ত থাকলেও আমরা দেই। সেই হিসাবে আমরা বেশ কিছু নারীকে আমাদের দল থেকে নমিনেশন দেওয়া হয়েছে। আরেকটা বিষয় আছে, যেমন ধরেন এক পরিবারের 2 জনকে নমিনেশন না দেওয়ার একটা ক্রাইটেরিয়া আছে আমাদের মধ্যে। সেই জন্য আপনি দেখেন যে নরসিংদীর খোকনের স্ত্রী প্রখ্যাত নেত্রী শিরিন, সে কিন্তু পাচ্ছে না। আপনার পাপিয়া, আপনার এলাকারই মানুষ, যেটা বুঝতে পারলাম বা জানলাম যে পাপিয়া, তার হাজব্যান্ড হারুন, সে নমিনেশন পাচ্ছে থেকে পাপিয়া পাচ্ছে না, পাবে না। বা হয়তো মির্জা আব্বাসের স্ত্রী, তিনি তো মহিলা দলেরই সভানেত্রী, তিনি তো অনেক বেশি জনপ্রিয়, অনেক জনপ্রিয়, কিন্তু ওই যে ক্রাইটেরিয়ার কারণে ওনার ব্যাপারেও একটু চিন্তা করতে হচ্ছে দলকে, যেহেতু আব্বাস ভাই ইলেকশন করবে, আব্বাস ভাবিকে দেবে কিনা। তো এই সকল কারণেও আমাদের অনেক যোগ্য নেত্রীরা বাদ যায়। তো তাছাড়া নারীদের একটা তো সুযোগ আছেই, মানে অপেক্ষাকৃত মাঠে তৃণমূলের দুর্বল হলেও তাদের পারফরমেন্স, আদার্স পারফরমেন্স, ঢাকা পারফরমেন্স, ন্যাশনালি পারফরমেন্সের কারণ বিবেচনা করে এই যে নারী সংরক্ষিত আসনে তো তারা আসছে, অনেকে আসবে। কিন্তু এই সংরক্ষিত আসনটা কেন লাগে? মানে নারীরা, আমার প্রশ্নটা হচ্ছে যে নারীরা কেন ইলেক্টেড এমপি হয়ে আসবে না? তারা কেন সংরক্ষিত, ওই সিলেক্টেড এমপি হতে হবে কেন তাদেরকে? এটা আপনারা কখনো বলেন না? এটা আমরা বলি, বা এটা তো অনেক আগের থেকে এই বিধানটা চালু হয়েছে। নারীদের এটা করা হয় কিন্তু নারীদেরকে এগিয়ে আনার জন্য, সৃষ্টি করার জন্য। একজন নারীকে যদি সিলেক্টেড হইতে, যদি আপনি সংরক্ষিত হইতে যদি এমপি করেন, তাহলে সে যে পারফরমেন্স করবে, কাজ করবে, জনগণের কাছে যাবে, এতে ওখান থেকে কিন্তু অনেকগুলো নারী নেতৃত্ব তৈরি হওয়ার সম্ভাবনা আছে। জিয়া রহমান সেই সুযোগটাই করে দিয়ে গেছেন। সংরক্ষিত নারী আসন জিয়া রহমান করেছেন। এটার অর্থ হলো তারা একটা পদ পদবি পেয়ে, একটা প্রটোকল নিয়ে তারা মাঠে কাজ করবে, কাজ করার পরে 100 জন বা 50 জন নারী নেতৃত্ব থেকে, এমপি থেকে 10 জন 20 জন বেরিয়ে আসবে। ওকে ফাইন, অসংখ্য ধন্যবাদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। আমি একটু তারেক রহমান সাহেবের কাছে চলে যেতে চাই। জনাব তারেক রহমান, এবারের ভোটে আমরা অবশ্যই প্রত্যাশা করছি যে ইলেকশনের আগে আপনার সমস্ত যে সমস্যাগুলো রয়েছে দল সংক্রান্ত, সেটি কেটে যাবে এবং আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন স্বতঃস্ফূর্তভাবে। এবারের ইলেকশনে আমরা জানি যে তরুণ ভোটার প্রায় 5 কোটি তরুণ ভোটার, এবং প্রায় 13.5 কোটি হচ্ছে একেবারে সচল ভোটার। তো সব কিছু মিলিয়ে আমি যদি বলতে চাই আপনাকে যে আপনাদের যে প্রস্তুতি, কিংবা এই যে তরুণদের মন জয় করা বা তারুণ্যের যে
স্পিরিটটা বা তরুণ নেতৃত্ব, এই জিনিসটাকে আপনি কতটুকু চ্যালেঞ্জিং হিসেবে দেখেন? তারেক রহমান। অনেক ধন্যবাদ। আসলে সিনিয়র সিটিজেন বয়স্করা যেখানে ভোট দেবে তরুণরাও সেখানেই ভোট দেবে। তরুণরা তরুণদেরকে ভোট দেবে এইরকম না। এটা একটা হাইপ উঠেছিল, কিন্তু আমাদের এই তরুণরাই তো গুলশান, বনানী, বাড়িধারা এগুলোতে গিয়ে মানুষকে জিম্মি করে মব সৃষ্টি করে টাকা পয়সা কেড়ে নিল। হান্নান মাসুদ আর এক 2 সমন্বয়ককে চাঁদাবাজির কারণে গ্রেপ্তার করা হলো, সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসলো। তো এই তরুণদের মান সম্মান আর তরুণরা রাখে নাই, ফলে তরুণদের ভোট তরুণরা ভাবে এরকম ভাবা ভুল। আমাদের দলের পক্ষ থেকেও আমরা যে তরুণদের ভোট পাবো আবার সিনিয়রদের ভোট পাবো না এরকম না, ঠিক আছে? যতটুকু ভালো খারাপ কামাই করছি ওইটার ভোটে আমরা পাবো। ওকে, আচ্ছা, তরুণ বা বয়স্কের ভিতরে ভাগ হবে না, আপনি এটা এভাবে ভাবছেন না। আমি একটা প্রশ্নের উত্তর আমি আপনার কাছে ছেড়ে গেছিলাম, সেটা হচ্ছে যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর তফসিল ঘোষণা করলে তখন কাজটা অনেক সহজ হবে। গণতন্ত্রের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। সংকটগুলো উত্তরণ করে সুন্দরভাবে তফসিল দেওয়ার জন্য তারা নির্বাচন কমিশনকে বলেছেন। আসলে এর ফলে জনগণ, মানে যারা দর্শক আছেন তারা অনেকেই বলেছেন কিয়ামত পর্যন্ত তাহলে আর ভোট হবে না। জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, আপনার কাছ থেকে মতামত জানতে চাই, ছোট করে বলবেন, ওনাকেও একটু সুযোগ দিবেন। দেখুন, বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি আমাদের বিএনপির চেয়ারপারসন, সারা দেশ এবং জাতীয় ওনাকে ভালোবাসছে, সমর্থন করছে। এখন উনি দলের ঊর্ধ্বে উঠেছেন, সেটা ঠিক আছে। আমাদের চেয়ারপারসনের অসুস্থতা, সেটা নিয়ে যদি কোনো নির্বাচনী সমস্যা অনুভব করি আমরাই বলবো। এখন আমার প্রতিবেশী গিয়ে যদি বলে যে খালেদা জিয়া অসুস্থ, নির্বাচন পিছিয়ে দেন, তাহলে এখানে বুঝতে হবে একটা অসৎ মতলব আছে, অসৎ উদ্দেশ্য আছে। আরেক সেকেন্ড আমাকে। দ্বিতীয়ত হলো যে রাজনৈতিক পরিস্থিতি এখনই বা খারাপ কোথায়? সবসময় তো রাজনৈতিক পরিস্থিতি আমাদের দেশে এরকমই, অনেকটা এর চেয়েও ভয়াবহ ছিল। অতএব রাজনৈতিক পরিস্থিতি কখন উত্তরণ ঘটবে, মরণ সারা জীবন উত্তরণ ঘটবে না, তাই বলে কি আজীবন ইলেকশন হবে না? ইলেকশন হবে না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। তারেক রহমান, খুব সংক্ষেপে, কিন্তু একেবারে খুব সংক্ষেপে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, নির্বাচন ছাড়া যারা ক্ষমতা ভোগ করছে তাদের বুকটা চিনচিন করছে, একটু পরে দেখবেন বুকে হাত দিয়ে বসে পড়বে, আর চাপ নিতে পারছে না। তো ওই জন্য বেগম জিয়ার অসুস্থতাকে তারা পুঁজি করে বলতেছে তফসিল পিছালে ভালো হয়, নির্বাচনের ডেট ঘোষণা না করলে ভালো হয়। তারা এটা কোনোভাবে নিতেই পারছে না, এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেল এই সময়টা, ঠিক আছে? ওরা নিজেদেরকে আরো একটু গুছানো যেত, আরেকটু গুছানো যেত। তো যাই হোক, তাদের বুকে ব্যথা অনেক, এখন আফসোস করে লাভ নাই, যা হবার তা তো হয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তারেক রহমান, আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। আজকের মতো শেষ করতে হচ্ছে আমাকে, সময় একেবারে শেষ। আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা আজকের মতো শেষ করতে হচ্ছে। আপনাদেরও ধন্যবাদ যারা তোমার সঙ্গে ছিলেন।